রাজগীর ভারতের বিহারের একটি উল্লেখযোগ্য শহর। এটি নালন্দা বিশ্ববিদ্যালয়ের ধ্বংসাবশেষ থেকে প্রায় 15 কিলোমিটার এবং রাজ্যের রাজধানী পাটনা থেকে 100 কিলোমিটার দূরে অবস্থিত। রাজগীর, যার অর্থ রাজাদের আবাস, প্রাচীন হিন্দু মহাকাব্য মহাভারতে সর্বপ্রথম মগধের রাজধানী হিসাবে উল্লেখ করা হয়েছে, যা পরাক্রমশালী রাজা জরাসন্ধ দ্বারা শাসিত হয়েছিল। যদিও এই শহরের উৎপত্তির সঠিক সময় প্রতিষ্ঠিত হয়নি, তবে এটি প্রায় 3000 বছরের পুরনো বলে পণ্ডিতদের অনুমান। প্রাচীন বৌদ্ধ ও জৈন ধর্মগ্রন্থে এবং মৌর্য ও গুপ্ত যুগে ভারত সফরকারী বৌদ্ধ পরিব্রাজক হিয়েংসাং এবং ফাহিয়ানের ভ্রমণ কাহিনীতেও রাজগীরের উল্লেখ রয়েছে। হিন্দু ধর্ম বৌদ্ধ এবং জৈন ধর্মের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত এবং ভগবান বুদ্ধ ও মহাবীরের বৌদ্ধ ও জৈন ধর্মের সাথে সম্পর্কিত অনেক প্রত্নতাত্ত্বিক স্থান রয়েছে এখানে। রাজগীর ভ্রমণের আগের পর্ব যারা দেখেননি, তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, দেখে নেবেন। এবং ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। রাজগীরের বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে আমরা পৌঁছে গিয়েছিলাম জলমন্দির পাওয়াপুরী। এটি নালন্দা ধ্বংসাবশেষ থেকে প্রায় 111 কিলোমিটার দূরে অবস্থিত। মন্দিরটি একটি জলাশয়ের মাঝখানে অবস্থিত, আর এই মন্দিরের প্রবেশপথ কেবলমাত্র একটি, অর্থাৎ এই প্রবেশপথ হয়ে দর্শন করে আবার এই পথেই ফিরে আসতে হবে। মন্দিরের প্রবেশপথের দুই ধারে জলাশয়ে অসংখ্য পরিযায়ী পাখিদের দেখা পাওয়া যাবে, যার ফলে অনেক শ্রদ্ধালু তাদেরকে বিভিন্ন ধরনের খাবার দেওয়ার ফলে তারা সবসময় মন্দিরের এই প্রবেশপথের দুই ধারে আপন ছন্দে খেলে বেড়ায়। জলমন্দির সেই স্থানটিকে চিহ্নিত করে যেখানে ভগবান মহাবীরকে দাহ করা হয়েছিল। কথিত আছে যে তার অন্ত্যেষ্টিক্রিয়ার চিতা থেকে ছায়ের এত বড় চাহিদা ছিল যে জলমন্দির নাম থেকেই বোঝা যায়। একটি হ্রদের মাঝখানে পদ্মফুল ফুটে থাকা একটি মন্দির। সুন্দর মন্দিরের প্রধান দেবতা হল ভগবান মহাবীরের একটি অতি প্রাচীন চরণ পাদুকা। এটি সেই স্থানটিকে চিহ্নিত করে যেখানে ভগবান মহাবীরের মৃতদেহ দাহ করা হয়েছিল। বিশ্বাস করা হয় যে এই মন্দিরটি ভগবান মহাবীরের বড় ভাই রাজা নন্দীবর্ধন তৈরি করেছিলেন। সারা বছরই এখানে অসংখ্য পর্যটকদের আনাগোনা লেগেই থাকে। এছাড়া আপনারা জলমন্দির থেকে বেরিয়ে এসে সামনেই দেখে নিতে পারেন আরও একটি অপূর্ব কারুকার্য দ্বারা নির্মিত সুন্দর একটি মন্দির। আমাদের হাতে সময় না থাকার কারণে আমরা আর ভিতরে প্রবেশ করতে পারিনি, বাইরে থেকে মন্দির দর্শন করেই চলে এসেছিলাম। পরে দর্শনীয় স্থান হিসাবে আমরা দেখে নিয়েছিলাম রাজগীরের বিরাতান, যেটি আচার্য চন্দনাজি নির্মাণ করিয়েছিলেন। একটি অপূর্ব সুন্দর সাদা মার্বেল পাথরের এবং বিভিন্ন কারুকার্য করা একটি সুন্দর মন্দির রয়েছে এখানে, এবং এই মন্দিরের ভিতরে একটি সুন্দর কালো রঙের মহাবীরের মূর্তি স্থাপন করা হয়েছে। ভিতরে ফটোগ্রাফি অ্যালাউ নেই, তাই আপনাদের মন্দিরের ভিতরের দৃশ্য দেখাতে পারলাম না। এরপর মন্দিরের পাশ দিয়ে একটু এগিয়ে এসেই আমরা চলে এলাম শ্রী ব্রাহ্মী কলা মন্দির মিউজিয়ামে। এখানে জুতো খুলে ভিতরে প্রবেশ করতে হবে, আর ভিতরে গিয়ে যা দেখলাম সত্যিই অসাধারণ। খুব সুন্দর সূক্ষ্ম কারুকার্য দ্বারা আর্টিফিশিয়ালি বিভিন্ন রকম মূর্তি, গাছ, পাথর এবং মহাবীরের বিভিন্ন ধর্মের কাহিনী প্রচারের দৃশ্যকে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। બધા ડરી જાય છે એમના
এখানে বেশ কিছুটা সময় কাটিয়ে আমরা চলে এসেছিলাম গরম কুণ্ড দেখতে, যেখানে গরম জলের একটি কুণ্ড আছে। প্রাকৃতিকভাবে সৃষ্ট ওই গরম জলের কুণ্ডতে চাইলে আপনারা স্নান সেরে নিতে পারেন। আর তার ঠিক পাশেই আছে গৌতম বুদ্ধের একটি মন্দির। আর এই মন্দিরের ভিতরে গৌতম বুদ্ধের একটি অসাধারণ মূর্তি স্থাপন করা হয়েছে। এছাড়া আপনারা রাজগীরে আরও অনেক মন্দির রয়েছে। যদি আপনাদের হাতে সময় থাকে তাহলে সেগুলি একে একে দেখে নিতে পারেন। পরের দিন সকালেই ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমরা পৌঁছে গেলাম রাজগীরের সেই বিখ্যাত ওয়াইল্ড লাইফ সাফারি করতে, যার টিকিটের মূল্য এন্ট্রি ফি এবং জু সাফারি মিলিয়ে 250 টাকা পার পার্সন। এছাড়াও আপনারা জু সাফারি এবং গ্লাস ব্রিজ সাফারির টিকিট একসঙ্গে কেটে নিতে পারেন। সেক্ষেত্রে এন্ট্রি ফি, জু সাফারি এবং গ্লাস ব্রিজ সাফারি একসঙ্গে আপনাদের টিকিট খরচ হবে 550 টাকা পার পার্সন। গুড মর্নিং ফ্রেন্ডস, রাজগীরে আজকে আমাদের দ্বিতীয় দিন। আজ দ্বিতীয় দিনে আমরা চলে এসেছি জু সাফারি করতে, যেটি রাজগীরের একটি মূল আকর্ষণীয় বিষয়। আপনাদের সাজেস্ট করব আপনারা এখানে আসলে অনলাইনে টিকিট কেটে আসবেন, কেননা এখানে অফলাইনে টিকিট কাটতে গেলে আপনারা লাইন দেখতে পাচ্ছেন, কত প্রচুর লাইন আছে। এই লাইন দিয়ে আপনাদের টিকিট কাটতে গেলে অনেক দেরি হয়ে যাবে। তবে এখানে একটি বিষয় আপনাদের না বললেই নয়, সেটি হলো আপনারা এখানে আসলে আগে থেকে অনলাইনে টিকিট বুক করে আসবেন, যেটি জার্নি ডেটের 3 দিন আগে থেকে বুক করা যায়। না হলে এখানে এসে জু সাফারির টিকিট আপনারা হয়তো পেয়ে যেতে পারেন, কিন্তু গ্লাস ব্রিজের টিকিট পাওয়ার চান্স খুবই কম। অনলাইনে কিভাবে টিকিট বুক করবেন তার লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দিলাম, সেখান থেকে বুক করে নিতে পারবেন। তবে যারা অনলাইনে টিকিট বুক করতে পারবেন না, তারা যদি এখানে এসে ভোর 5টার সময় লাইন দিতে পারেন তাহলে টিকিট পেতে পারেন। প্রতিদিন 200টি করে টিকিট অফলাইনে দেয়া হয়। টিকিট এন্ট্রি করে ভিতরে প্রবেশ করার পর খোলা প্রকৃতির মাঝে সুন্দর একটি বাঁধানো রাস্তার উপর দিয়ে কিছুটা হেঁটে আসার পর আমরা পৌঁছে গেলাম যেখান দিয়ে জু সাফারির গাড়িগুলি ছাড়ে, ঠিক সেখানেই। আর এখানে এসে আপনাদের একটি ঘরের মধ্যে বসে ওয়েট করতে হবে। সেখানে সমস্ত বেসিক ফেসিলিটিগুলি আপনারা পেয়ে যাবেন। তারপর পরপর সিরিয়াল অনুযায়ী ডাক আসলে জু সাফারির জন্য গাড়িতে ওঠার পারমিশন পাওয়া যাবে। अच्छा सर, आप लोग थोड़ा सा ध्यान दीजिएगा। यहाँ से हमारा जो सफारी है ना स्टार्ट हो जाएगा। हम लोग 5 जोन चलेंगे। शुरुआत सबसे पहले हिरन के जोन से स्टार्ट कर रहे हैं। हिरन का जोन जब कंप्लीट हो जाएगा ना, तो फिर हम लोग भालू के जोन में चलेंगे, और भालू का जोन जब कंप्लीट हो जाएगा तो फिर हम लोग कार्निवोरस जोन में चलेंगे। शुरुआत सबसे पहले तेंदुआ से करेंगे, फिर टाइगर जोन में चलेंगे और आखिरी में शेर में चलेंगे। 5 जोन में आप अपने मोबाइल के फ्लैश लाइट को बंद रखिएगा। फोटो आप क्लिक कर सकते हैं, वीडियो भी आप ले सकते हो सर, बस उसके फ्लैश लाइट को ऑफ रखिएगा। और बस में कुछ भी टेबल संभालना है ना या कोल्ड ड्रिंक वगैरह, तो ये बस में अलाउ नहीं है। आप केवल पानी यूज कर सकते हैं 1 घंटे के लिए। मना इसलिए किया गया क्योंकि आगे का बस फ्रंट बहुत ज्यादा होता है, तो वोमिटिंग वगैरह ना हो जाए इसका। और अंदर जाने के बाद सर थोड़ा सा ध्यान विंडो की तरफ रखिएगा। हरिण, हरिण, स्पॉटेड डियर। हरिण।
ये डियर हमें और भी देखने के लिए मिलेगा। और डियर में क्या है ना, जिनके भी सिंग दिखेंगे वो मेल होंगे और जिनके सिंग एब्सेंट होंगे ना वो फीमेल होंगे। देखा ना चलेगा এই রাস্তার উপর দিয়ে যাচ্ছে। और उड़ीसा के स्टेट एनिमल है। आपको अगर पहले भी हिरन देखे होंगे यहाँ पाए जाते थे। और ये हिरन क्या करते हैं, 12 सिंगा नहीं बोलते। 12 सिंगा क्यों नाम पड़ा, क्योंकि उसमें 12 सिंग होते हैं। इनमें कहीं भी 12 सिंग दिख रहे हैं, टोटल 6 होते हैं, जिनको हम लोग चीतल बोलते हैं, चीतल या स्पॉटेड बोलते हैं। और सबसे आसानी से इनको पहचाना जा सकता है क्योंकि इनके छोटी सी है, 3.5 साल की है। इसका नाम सुंदरी रखे हुए हैं। क्या लोकेशन है टाइगर का? প্রায় 1 ঘন্টা জু সাফারি করার পর আপনাদেরকে যেখান থেকে জু সাফারির গাড়িতে তুলেছিল ঠিক তার একটু পাশেই পার্কের কাছে নামিয়ে দেবে। যদি আপনাদের সাথে বাচ্চারা থাকে তাহলে তারা বেশ এনজয় করতে পারবে। তবে যারা কেবলমাত্র জু সাফারির টিকিট পাবেন তারা অনেকটা সময়ই পার্কের মধ্যে কাটাতে পারবেন, কোনো তাড়া নেই। তবে যারা জু সাফারির সঙ্গে সঙ্গে নেচার সাফারি অর্থাৎ গ্লাস ব্রিজ ও ঝুলন্ত ব্রিজের টিকিট কাটবেন তাদের ক্ষেত্রে পার্কের মধ্যে বেশি সময় না কাটানোই ভালো। তাদেরকে নেচার সাফারি করার পথে ইনস্ট্রাকশন অনুযায়ী সেখানে চলে যেতে হবে এবং সেখানে গিয়ে সাফারির গাড়িতে ওঠার জন্য লাইন দিতে হবে। জঙ্গল সাফারি হয়ে গেছে, এখন আমরা চলেছি নেচার সাফারির উদ্দেশ্যে। আমাদের টিকিট অনলাইনে টিকিট কাটা ছিল। এই এন্ট্রান্স, चलो लाइन में आ जाओ। এখান থেকে লাইন দিয়ে গাড়িতে ওঠার কিছুক্ষণ পর জঙ্গলের মধ্য দিয়ে আপনাদেরকে একটি সুন্দর গেটের কাছে নামিয়ে দেবে এবং সেখানে টিকিট এন্ট্রি করে আপনাদেরকে পায়ে হেঁটে কিছুটা দূরে গ্লাস ব্রিজের কাছে যেতে হবে। এছাড়াও এর মধ্যে বিভিন্ন রকম অ্যাক্টিভিটি আছে, যেমন জিপ লাইন, রাইফেল শুটিং, ওয়াল ক্লাইম্বিং। এছাড়াও ব্যাটারি চালিত গাড়ি ও সাইকেল নিয়েও আপনারা এর মধ্যে ঘুরতে পারেন, তবে সেগুলির জন্যে আলাদা আলাদাভাবে পে করতে হবে। এখানে বিভিন্ন রাইডের প্রাইস দেয়া আছে, ভিডিওটি পজ করে দেখে নিতে পারেন। তারপর আমরা মেন গেট দিয়ে এন্ট্রি করে চলে এলাম গ্লাস ব্রিজের কাছে। আর এখানে এসেও আপনাদেরকে আবার একবার লাইন দিতে হবে। এই যে সামনে সিঁড়ি দেখতে পাচ্ছেন, ওখান থেকেই স্কাইওয়াকে যাওয়ার লাইন দেয়া শুরু। আমাদের প্রায় 30 মিনিট লাইন দিতে হয়েছিল। তারপর অবশেষে স্কাইওয়াকে ওঠার সুযোগ হয়েছিল। তবে নির্জন জঙ্গলের মধ্যে চারিদিকের নিস্তব্ধতা ও স্নিগ্ধ বাতাসের মধ্যে বসে বসে কিছুটা সময় কাটাতে বেশ লাগবে। এখানে টিকিট এন্ট্রি করে ভিতরে প্রবেশ করতে হবে। ভিতরে প্রবেশ করার পর যতই ধীরে ধীরে স্কাইওয়াকের দিকে এগিয়ে যেতে থাকলাম ততই মনের মধ্যে একটা উদ্বেগের সৃষ্টি হলো। কেননা প্রথমবার স্কাইওয়াকে ওঠার অভিজ্ঞতায় নিজেকে আর ঠিক রাখতে পারলাম না, যদি কাঁচ ভেঙে নিচে পড়ে যাই। যাই হোক, ধীরে ধীরে জড়তা কাটিয়ে আমরা চলতে থাকলাম।
বিহারের এই গ্লাস ব্রিজটি চীনের হ্যাংচৌ গ্লাস ব্রিজের মডেল অনুযায়ী নির্মাণ করা হয়েছে। এই ব্রিজটি রাজগীরের 5টি পাহাড়ের মধ্যে অবস্থিত ভারতের প্রথম স্কাইওয়াক গ্লাস ব্রিজ। এই ব্রিজটি উচ্চতা 200 ফুট, লম্বায় 85 ফুট ও 6 ফুট চওড়া। একসঙ্গে 40 জন এই ব্রিজে যেতে পারেন, তবে একবারে 20 থেকে 25 জন করে উঠতে দেয়। এটি 2021 সালে উদ্বোধন করা হয়। মূলত বিহারের পর্যটন ব্যবস্থাকে উন্নত করার লক্ষ্যে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, যেটি বেশ সুন্দর ও অতি আকর্ষণীয় বিষয়। গ্লাস ব্রিজ থেকে নেমে এসে জঙ্গলের মধ্য দিয়ে একটু হাঁটা পথে এগিয়ে গেলেই দেখা পাওয়া যাবে আরও একটি অতি আকর্ষণীয় জিনিসের, যেটি হলো ঝুলন্ত ব্রিজ। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ঝুলন্ত ব্রিজ, যেটি 2 পাহাড়ের মধ্যে সংযোগ স্থাপনকারী একটি ব্রিজ, যেটি ঝুলন্ত অবস্থায় আছে। তবে এর জন্য আপনাদের আলাদা করে আর টিকিট কাটতে হবে না, ওই গ্লাস ব্রিজের টিকিটেই হয়ে যাবে। ঝুলন্ত ব্রিজ থেকে নেমে দূরেই দেখতে পাবেন গ্লাস ব্রিজের একটি সুন্দর দৃশ্য। মনে হবে পাহাড় থেকে কেউ যেন হাত বাড়িয়ে আপনাদেরকে ডাকছে। দূরে ওই পাহাড়ের হাতছানিকে স্বাগত জানিয়ে ধীরে ধীরে ব্রিজে উঠে পুনরায় আবার আগের প্রান্তে আসার জন্য উঠে পড়লাম। তবে ব্রিজটা যেভাবে দুলছিল তাতে ব্রিজের মাঝামাঝি এসে অনেকটা ভয় পাইয়ে দিয়েছিল। তবে ব্রিজের 2 পাশে রেলিং থাকায় ভয় কাটিয়ে ধীরে ধীরে এই প্রান্তে চলে এলাম। ব্রিজ থেকে নেমে জঙ্গলের মধ্য দিয়ে একটু এগিয়েই আপনারা মেন রাস্তায় চলে আসবেন। সেখানে ব্যাটারি চালিত গাড়ি পেয়ে যাবেন। হাঁটতে না চাইলে আপনারা গাড়িতে করে নেচার ক্যাম্পে চলে আসতে পারেন, যেখানে দেখতে পাবেন জিপ লাইন, ফ্লাইং ফক্স, স্কাই বাইকিং, রাইফেল শুটিং, আরও অনেক কিছু। তবে এখানে একটি সুন্দর ক্যাফেটেরিয়া আছে, যেখানে চা কফি থেকে শুরু করে লাঞ্চও করে নিতে পারেন। খাবারের কোয়ালিটি বেশ ভালো। তারপর লাঞ্চ সেরে আপনারা একটু রেস্ট নেওয়ার জন্য এই পার্কে কিছুটা সময় কাটাতে পারেন। আর সাথে যদি বাচ্চারা থাকে
তাহলে আর কোনো কথা হবে না, সময় কিভাবে কেটে যাবে তা বুঝতেও পারবেন না। যাই হোক, আমরা কিছুটা সময় পার্কে অতিবাহিত করে জঙ্গলের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াতে লাগলাম এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন অ্যাক্টিভিটিগুলিতেও অংশ নিলাম। আপনারা চাইলে এই যে জঙ্গলের মধ্যে বাঁশের কটেজগুলি দেখতে পাচ্ছেন, সেগুলি ভাড়া নিয়ে ও বিশ্রাম নিতে পারেন এবং জঙ্গলের মধ্যে শান্ত নিস্তব্ধ যে পরিবেশ তা কিছুটা এনজয় করতে পারবেন। তবে তার জন্য আপনাদেরকে আলাদাভাবে এগুলি ভাড়া নিতে হবে। जाता है। जाहिर है कि यहाँ सूरज की सबसे ज्यादा रोशनी पहुंचती है और 90% समुद्री जीवन इसी परत में मौजूद है। अगली गहरी परत को डिस्पोटिक जोन या ट्वाइलाइट जोन कहा जाता है। इस परत तक सूरज की सिर्फ 1% रोशनी पहुंचती है, जो बहुत उथले समुद्री इलाकों तक पहुंचना आसान है, लेकिन ये समुद्र का सिर्फ 10% है। समुद्र की गहराई जितनी बढ़ती जाती है उतने ही वहां के हैरत अंगेज जीव जिन तक पहुंचना मुश्किल होता जाता है। ये समुद्री जीव पहले तो अपनी खूबसूरती से आपको झलते हैं, का शिकार करके अंधेरे में वापस गायब हो जाएंगे। लेकिन सभी शिकारियों को छलावे से लुभाना नहीं पड़ता। सबसे घातक शिकारियों में से है शार्क। किसी खूबसूरत एंजल की तरह दिखने वाले जीवों के साथ साथ न जाने और क्या क्या देखने को मिले। इन विशाल सागरों के इकोसिस्टम इनके बाहर तक फैले हैं। खारे पानी की खाड़ियां। এরপরে আপনাদের হাতে সময় থাকলে নেচার ক্যাম্পের মধ্যেই দেখে নিতে পারেন প্রকৃতি সম্পর্কিত একটি অডিও ভিজুয়াল শো এবং মিউজিয়াম, যা বেশ সুন্দর লাগবে। মিউজিয়ামের মধ্যে আপনারা দেখতে পাবেন পৃথিবীর বিভিন্ন রূপের সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। অর্থাৎ হাজার হাজার বছর আগে আমাদের এই সুন্দর পৃথিবী সূর্য থেকে ছিটকে বেরিয়ে এসে প্রথম অবস্থায় কেমন ছিল এবং কিভাবে ধীরে ধীরে বছরের পর বছর ধরে বর্তমান পৃথিবীর সৃষ্টি হয়েছে। আরও দেখতে পাবেন পৃথিবীর বিভিন্ন রূপের বর্ণনা মডেল আকারে তুলে ধরা হয়েছে। এছাড়াও মানুষের বিভিন্ন পূর্বপুরুষ থেকে শুরু করে বাঘ ও বিভিন্ন প্রাণীদের আগের অবস্থা থেকে বর্তমান অবস্থা খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে।